গণভোটে যে প্রশ্নগুলো সেটা সাধারণ মানুষ ঠিকঠাক মতো বুঝতে পারবে, সবার জন্য বোধগম্য করে প্রশ্নগুলো লেখা আছে। এর আগে আপনি রাকিব ভাই যেটা আপনি বললেন যে এর সাদিক কায়েমের মন্তব্যের ব্যাপারে, সেটা যেহেতু আমি শুনি নাই, কিন্তু অন্য একটা কথা যেটা বরগুনার জামাত নেতার কথা বললেন, আমি পরে খবরটা দেখেছি। তো উনি যেটা বোঝাতে চেয়েছেন যে মূল কথা, ওনার ভাষার ব্যাপারটা যদি আমরা না মানে ভাষার বিষয়টা খেয়াল না করে যদি বক্তব্যের উদ্দেশ্যটা থাকে, সেটা হলো যে এই এই এখনকার যে ভোটের পরে যে ঢাকা ডাকসুর যে কমিটি হলো, ডাকসু নির্বাচিত যারা হলো, তার আগে ঢাকা ইউনিভার্সিটির পরিবেশে খারাপ লাগার মতো বা আপত্তি করার মতো অনেক কিছুই ছিল, মাদক ছিল, আর অনেক ব্যাপার ছিল। যেটা উনি বোঝাতে চেয়েছেন যে পরিবেশ অনেক উন্নতি হয়েছে, এটি বোঝাতে যায় হয়তো যে শব্দগুলো ব্যবহার করেছেন এটা আরো সুন্দর করে ব্যবহার করা, আরো সুন্দর না, মানে এটা তো একটা ভয়ঙ্কর শব্দ, মানে আরো সুন্দর তো দূরের কথা, এটা ভয়ঙ্কর শব্দ। এবং যাই হোক, এটা নিয়ে অনেক কিছু হয়েছে, ওনার কুশল পত্তলিকা পড়ানো হয়েছে এবং উনিও আসলে ক্ষমা চেয়েছেন আপনার সঙ্গে, ক্ষমা চেয়েছেন, এবং জামাতের পক্ষ থেকেও তাকে ভর্ৎসনা করা হয়েছে, কারণ দর্শাতে বলা হয়েছে। যাই হোক, সেটা মানে যেটা সঠিক নয় বা যেটা যেভাবে কথা বলা উচিত নয় সেভাবে অবশ্যই আমরা সেটা সেভাবে বলবো। আর আপনি এখন যেটা বললেন কি মানে গণভোটের ভাষা, গণভোটের ব্যাপারে যে ভাষার কথা উল্লেখ করলেন যে এটা আরো সহজ করে উপস্থাপন করলে ভালো হতো, আসলে এটার সাথে তার একটা কথা যোগ করা যায়। প্রথম থেকেই জামাত ইসলামী বলতেছিল যে গণভোট একটা পৃথক বিষয় এবং মার্কার ভোট একটা পৃথক বিষয়, এই দুটো জিনিস 2 দিন আলাদা করে দিলে ভালো হতো। কারণ দেশের সব মানুষ একরকম সচেতন না, অনেক দেখা গেল অশিক্ষিত লোক আছেন, হয়তো পড়তেও পারেন না কথাগুলা। তো সেক্ষেত্রে জামাত প্রথম থেকেই খুবই দৃঢ়ভাবে দাবি করেছিল যে এটা আলাদা হোক এবং আগে হোক। কিন্তু যে কোনো কারণেই বড় দল হিসেবে বিএনপির বিরোধিতা বা আরো এই ব্যাপারগুলোর জন্য হয়তো একদিনই করেছেন সরকার। তো এখন যেটাই হোক না কেন, যেহেতু দিয়েছে, তা এখন এটা নিয়ে কথা আগের কথা না বলে যেটা আমরা বলতে চাই যে এটা সহজভাবে করলে ভালো হতো। মানুষের পক্ষে এর চেয়ে সহজভাবে হয়তো এই এখনকার রানিং সরকার তারা ভোটার ইসি করতে পারে নাই। এখন যেটাই হোক, যে যে কথাগুলো আছে সংস্কারের কথাগুলো আমরা যেটা জানেছি বা মানুষ জেনেছে যে সংস্কারটা দেশের মানে জন্য ভালো কিছু করার জন্য অনেকগুলো সংস্কারের প্রস্তাব করা হয়েছে। যদি সবগুলো পয়েন্ট পৃথকভাবে নাও পড়ে, মানুষ মনে করবে এটা পরিবর্তনের পক্ষে এবং পজিটিভ পরিবর্তনের পক্ষে, সেই সেন্সে তারা হ্যাঁ বলবে এবং না বলবে। তারপরে প্রশ্ন বুঝলে সমস্যা নেই, মানে হ্যাঁ মানে হচ্ছে সংস্কারের পক্ষে, এটা মাথায় রেখে আমরা হাতে টিক দিয়ে আসবো আর কি। আচ্ছা, নীলুফা চৌধুরী মনি, আমি আপনার কাছে এই হ্যাঁ ভোট 60% মানুষ দিতে চান এবং বুঝতে পারছে না গণভোট এমন সংখ্যা প্রায় 22% যে জরিপে আছে, সেটা নিয়ে ছোট করে আপনার একটা মন্তব্য জানতে চাইবো। সাথে আরেকটা বিষয় এখানে বলা হয়েছে, আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা বিএনপিতে আশ্রয় খুঁজছে, অর্থাৎ বিএনপিকে তারা ভোট দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টা আসলে আপনি মনে হচ্ছে কিনা আদৌ এরকম? দেখেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমি আবারও বলছি, 4টা প্রশ্নের একটা উত্তর। এটা একটা যেমন সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাংলাদেশের অনেক লোক কি লেখাপড়া জানে না। আপনার কোনো মতে হয়তো বা টিপ সই দিতে পারে, একটা সই দিতে পারে, কিন্তু আর পড়তে পারে না। কিংবা অনেকেই চর্চার অভাবে বহু বছর পড়াশোনার মধ্যে নাই, তারা কৃষিকাজ করে, পড়তে পারে না। তাদেরকে এই 4টা প্রশ্ন কিভাবে পড়ে বুঝাই দিবে? আপনি একটা জিনিস বুঝেই তো আপনি টিক দিবেন অথবা ক্রস দিবেন, সেই জায়গাটায় কিন্তু ক্লিয়ার নাই। 3 নাম্বার হলো যে সময় সাপেক্ষ, এই যে সময় লাগবে অনেকক্ষণ। 4 নাম্বার যেটা যে আপনার ভোট গণনায় এই যে লম্বা একটা টাইম নির্ধারণ করা, এই লম্বা টাইমে অনেক কিছু হতে পারে, বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। এই জিনিসগুলো আমি এখানে মোটা দাগে সমস্যা বলে মনে করছি। আপনার আরেকটা প্রশ্ন কি ছিল? এখন পর্যন্ত যে জরিপে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে বিএনপি জনপ্রিয়তা, তার ভিতরে একটা কারণ হচ্ছে আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা বিএনপির উপর আস্থা রাখছে, বিএনপিকে তারা ভোট দেবেন, এমনটা বোঝা যাচ্ছে জরিপ থেকে। দেখেন, আমি এটা মনে করি না। আওয়ামী লীগ ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আপনার ইউটিউবের যে ছোট ছোট ক্লিপগুলো দেখা যায়, তারা ভোট না দেওয়ার পক্ষে বিভিন্ন গান বানিয়েছে, বিভিন্ন ভাবে তারা বোঝানোর চেষ্টা করছে তারা ভোট দিবে না। একটা শ্রেণীর আওয়ামী লীগ তারা ভোট দিতে যাবে না, একটা শ্রেণী পালাতকের মধ্যে আছে, আরেকটা শ্রেণী যারা সাধারণ আওয়ামী লীগ
তারা হয়তো বা কারো প্রতি যদি আপনার প্রসন্ন থাকে ব্যক্তিগতভাবে, যেমন ধরেন যেমন জামাত আওয়ামী লীগের নামে তেমন কোনো মামলা করে নাই, তাদের প্রতি প্রসন্ন থাকতে পারে। যেমন আপনার মনে করেন যে জামাত অনেকের বাড়ি বাড়ি বাজার পাঠিয়ে দিয়েছে, অথবা আপনার তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপদ আশ্রয়স্থল দিয়েছে, সেই জন্য তাদের ব্যক্তিগত থাকতে পারে। বিএনপি তো তাদের এই তিনটার কোনোটাই দেয় নাই। সো আমি মোটা দাগে মনে করি না যে আওয়ামী লীগ তার ভোটটা বিএনপিকে দিবে। আরেকটা জিনিস, আওয়ামী লীগ চাইবে যে জামাত ক্ষমতায় আসুক এই কারণে যে তারা যেন বিশ্বকে বুঝাতে পারে যে আমরা বলেছিলাম না, আমরা ছাড়া দেশটা জঙ্গি হয়ে যাবে, দেশটা মৌলবাদে ছেয়ে যাবে। এই জিনিসগুলো বোঝানোর জন্য বিশ্বকে, জাতিসংঘকে, মুরল দেশগুলোকে বোঝানোর জন্য তারা এটা করতে পারে। আমি এই জায়গাটায় আমার মানে যুক্তিগুলো এরকম মনে হয়েছে। সেইখানে এমন কোনো যুক্তি নাই যেটা বিএনপি তাদের নামে মামলা দিয়েছে, বিএনপি তাদেরকে ঘরছাড়া করেছে, তারা বিএনপি কে কেন ভোট দিবে, এই কারণে হয়তো দিবে না। তারপরও আমরা আশাবাদী ব্যক্তিগতভাবে, যদি আওয়ামী লীগের মধ্যে দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে দেশের প্রতি, তাইলে যা ভুল হয়েছে হয়েছে, ভোটটা দেওয়ার সময় তারা যেন বুঝে শুনে যে যাদেরকে ভোট দিলে এই দেশটা টিকে থাকবে, যাদেরকে ভোট দিলে এই দেশটা সমৃদ্ধির পথে যাবে, যাদেরকে ভোট দিলে এই দেশটা গণতন্ত্র সমৃদ্ধ হবে, গণতন্ত্র সামনের দিকে যাবে, এই মৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে, এই কারণগুলোর জন্য দিতে পারে। আমি সবশেষ একটু ছোট মন্তব্য জেনে নিব। অ্যাডভোকেট নাজমুস সাকিব, আজকে এনসিপি, আজকে তো না গতকাল হয়ে গেছে যেহেতু রাত 12টা বেজে গেছে, এনসিপি যেই 36 দফা ইশতেহার দিয়েছে আমরা দেখছিলাম সেখানে বেশ ভালো ভালো জিনিস সেখানে আছে। মানে একটা এনআইডি কার্ড দিয়ে আমি সব সেবা পাচ্ছি, আলাদা আলাদা করে অনেক কিছু করতে হচ্ছে না, ভালো। কিন্তু যেটা আসলে মানে খুবই বিস্ময়কর লেগেছে অনেকের কাছে, যে আপনারা এই যে 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি আছেন, প্রতিনিয়ত আপনারা গুজবের শিকার হচ্ছেন, অপতথ্যের শিকার হচ্ছেন, ডিপ ফেক, এআই দিয়ে নানাভাবে বাধা তৈরি করা হচ্ছে। আমরা ইশতেহারে অপতথ্যের বিপরীতে কি পদক্ষেপ নেওয়া হবে, টেক জায়ান্টের সঙ্গে নেগোসিয়েশন করা হবে কিনা, এমন একটা বাক্য খুঁজে পাইনি। সবচেয়ে বড় কথা, কালচারাল ফ্যাসিস্ট একটা শব্দ প্রয়োগ করা হচ্ছিল, সেটা যেন গড়ে না ওঠে। অন্তত শিল্প, সংস্কৃতি, কালচার নিয়ে কিছু না কিছু থাকা উচিত ছিল। আমরা আসলে ইশতেহারের মধ্যেও সেটা মোটা দেখে দেখিনি। আপনার চোখে পড়েছে এটা? আমি ওভাবে খেয়াল করতে পারি নাই, তবে কালচারাল ফেসিস্ট বলে যে সমস্ত শব্দগুলো আছে এগুলো খুবই আপত্তিকর শব্দ। একদম। আপনি কিভাবে এক একজনকে ফ্রেম করবেন কেন কালচারাল ফেসিস্ট নামে, এটাই সমস্যা, প্রবলেমেটিক। দেখেন, কালচারাল ফেসিস্ট যখন বলা হয়, আপনার কারো মনে হলো যে ও তো ফেসিস্ট, তাইলে আপনি ওর একটা ট্যাগ দিয়ে দিলেন। ওরা তো ট্যাগ দেওয়া মানে তো আপনি ওরা হত্যাযোগ্য করতে চাচ্ছেন, তাই তো, আর তো কিছু না। আপনার করা দরকার ছিল আর আপনি করতেছেন কি? মানে আপনার বলতে হচ্ছে মানে যারা বলে আর কি কালচারাল ফ্যাসিস্ট। আমরা তো দেখলাম বড় একটা ছবি, সেখানে এক একজন শিল্পীর ছবি উল্লেখ করে কালচারাল ফ্যাসিস্ট নাম দিয়ে সেখানে নানা কর্মসূচি দেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। এগুলো হচ্ছে মানে এই ধরনের লোকগুলো আসলে বিপদগামী লোক। এদের নিয়ে খুব ভয়ঙ্কর সমাজে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, সিভিল ওয়ারের দিকে যাওয়ার সম্ভাবনা তৈরি করে এরা আবার বলবে হচ্ছে বিপ্লবী সরকার লাগবে। আর গণবিপ্লবের পরে পৃথিবীর কোন দেশে কি বিপ্লবী সরকার হয় নাকি? ফরাসি বিপ্লবের পরে কি বিপ্লবী সরকার হয়েছে নাকি? ফরাসি বিপ্লব এক ধরনের গণবিপ্লব। রাশিয়ায় 1917 সালে অক্টোবর বিপ্লবের আগে যে বিপ্লব হয়েছে, রোজ ফেব্রুয়ারি বিপ্লব, এরপরে কি বিপ্লবী সরকার হয়েছে নাকি? এটা তো হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা সাময়িক সরকার ছিল। এই ধরনের যে ভুয়া কনসেপ্ট, বুঝে না কিছু, বাটপাড়ির স্বভাব, এগুলো তো খুবই প্রবলেমেটিক। এরা বিপ্লবী সরকার মানে মনে করে যে ধরে ধরে মারিয়ে ফেলা, হাজার হাজার মানুষ মারিয়ে ফেলা। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, বিপ্লবী সরকারের মতো এত ভয়ঙ্কর জিনিসটা আমাদের দেশে ঘটে নাই। বিপ্লবী সরকার হলে কি হইতো? জামাত তখন রেজিমেন্টেড ফোর্স আকারে কে ছিল? জামাত, হিজবুত তাহরির, এরা ছিল। ফলে ধর্মীয় লোকরাই এই রেজিমেন্টেড ফোর্স আকারে বিপ্লবী সরকারটা দখল করে নিয়ে বসে থাকতো। দখল করে নিয়ে কি করতো? হাজার হাজার মানুষ মারে ফেলতো, কালচারাল ফেসিস্ট নাম দিয়ে হাজার হাজার মানুষ মারে ফেলতো। এটা খুবই আপত্তিকর বিষয়। বুঝে না কিছু, আন্ডারে কয়েল দিছো, খুবই আপত্তিকর বিষয়। একদম একদম নাজমুস সাকিব স্পষ্ট করে বলেন। আমার 3জন অতিথির সাথেই আমার যে জানতে চাও মোটামুটি হয়ে গেছে, আপনার একটা মতামত আমি একটু জানতে চাই। মানে আরেকটা প্রশ্ন করেছিলেন আপনি, কোনটা? এআই নিয়ে। হ্যাঁ, এটা আপনি বললেন যে আপনি আসলে ওই ইশতেহারগুলো ঠিক মতো পড়েননি, যে কারণে আসলে প্রশ্নটা এড়িয়ে গেলাম। না, আমি ইশতেহার পড়েছি, আমি অন্য একটা প্রসঙ্গ বলছি। আপনি যেটা মিস করছেন, এক মিনিট। হ্যাঁ, আমি আপনার কাছে আসবো, দেখো আশরাফুল হক, আসবো আপনার কাছে। আমি একটু শেষ করি। আপনারা যেটা মিস করে গেছেন এটা আমি একটু শেষ করি। হ্যাঁ, আশরাফুল হক, আমি আসবো আপনার কাছে। জি নাজমুস সাকিব, আপনি বলেন। মানে টেক জায়ান্ট বা অপতথ্য নিয়ে আসলে কোনো বক্তব্য ছিল? আমি 36 দফা ইশতেহারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই বলি। জি, সেটা হচ্ছে এনসিপির
মানে কাজের কাজ যেটা করেছে শব্দ আর কি, ঠিক মতো সত্যি। শোনা যাচ্ছে না, একটু দেখেন বিষয়টা। হ্যাঁ, আমি এখনই অনেক বলছি, কিছু ভেতর থেকে আপনার করতে শুনতেছি। হ্যাঁ, ভেতরটায় আপনারটা আবারও পুনঃসংযোগ করা হচ্ছে। অ্যাডভোকেট নাজমুল সাকিব, জি। এনসিপির 36 দফার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দফা কোনটা জানেন? সেটা জি। হচ্ছে মানে প্রতি কর্মঘন্টায় 100 টাকা করে ন্যূনতম মজুরি। জি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটাই কেউ হাইলাইট করে না। আমাদের কেউ তো মজুরি নিয়ে কোনো কথাই বলে না। সেখানে এনসিপি যখন বলে যে প্রতি কর্মঘন্টার ন্যূনতম, নতুন ন্যূনতম মানে হচ্ছে কি আপনাকে এই 100 টাকা দিতেই হবে, এর বেশি আপনি তো দিবেনই, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 100 টাকা। মানে আমাদের এখানে শ্রমিকরা এখন কত টাকা বেতন পায়? বেশি তো বেতন পায় না তো, মানে বেতন তো না, মজুরি আর কি, সেই 100 টাকার যে বিষয়টা। তারপর ধরেন সবগুলা আরেকটা জিনিস আমি এই সবগুলো প্রতিষ্ঠানে পূর্ণ বেতনে 6 মাস মাতৃত্বকালীন এবং 1 মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা। আমাদের দেশে তো কোনো পিতৃত্বকালীন ছুটিই নাই। এটা খুবই প্রশংসিত হয়েছে যে এবার আমরা প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির কথা আলাদা করে শুনতে পাচ্ছি। আমি আসলে নাজমুল সাকিব আলাদা করে ধরে আলাপ করতে পারলে খুবই ভালো হতো, যেহেতু আমার এই অংশের আরেকটা সময় দেখেন, একেবারে আমাদের কোথায় আলোচিত হয়েছে কেউই তো বলেই না। হ্যাঁ, আপনি না বললেন জি। সরকারি কর্মকর্তা ঐচ্ছিক পিরিয়ড লিভ চালু করার একটা বিষয় বলেছে, ডে কেয়ার সুবিধা বাধ্যতামূলক করার কথা এনসিপি একদম বলেছে। একদম একদম অনেক ধন্যবাদ নাজমুল সাকিব। আমি নিশ্চয়ই সামনে তো এটা নিয়ে আরো কথা হবে, আমি সেটা জানবো। আমি অধ্যক্ষ আশাফুল হক, আপনি বোধহয় কিছু বলতে চাইছিলেন, একটু ছোট করে শেষ করুন। জি। এগুলো মানে আপনার কেটে কেটে যাচ্ছে, শব্দ ঠিক মতো শোনা যাচ্ছে না। আচ্ছা। তো যাই হোক, এখন শোনা যাচ্ছে। আর আপনি এনসিপির যে ইয়েটা, তারা যে ইস্তেহার দিয়েছে, আমি এক নজর চোখ দেওয়ার চেষ্টা করেছি, তো আরো ভালো করে দেখতে হবে। তবে কথাগুলো সবই পজিটিভ, এবং যেটা নাজমুল সাকিব ভাই বললেন যে ঘন্টা হিসেবে, এগুলো আসলে ভালো জিনিস এটা। আর ওই তারপরে আপনার যে পিতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, এগুলোর সাথে মানে আমরা সবাই একমত। তারপরে ইস্তেহার আরো অন্য দলের গুলো ভালো করে আসুক, আমরা আরো পর্যালোচনা করব, চিন্তা করব আর কি। একদম অনেক চূড়ান্ত মন্তব্য ধন্যবাদ করার সময় আপনি আসেনি। তিনজনকে আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং আমি নিশ্চয়ই নাজমুল সাকিব আপনার সঙ্গে আলাদা করে আশা করি সামনে কোনো আয়োজনে কথা হবে শুধু ইশতেহার নিয়ে। আমি জানি আপনার অনেক কিছু বলার আছে, কিন্তু আমার সময়টা একেবারে নেই। আচ্ছা, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করুন। জি জি জি। হ্যাঁ, দেখেন এত কিছুর পরে আমরা যখন এত সমালোচনা করছি, তারপরে এনসিপি নিয়ে আপনাকে আসার কথা বলি। জি এনসিপির কাছে মানুষের প্রত্যাশা ছিল পাহাড় সম। জি এই পাহাড় সম প্রত্যাশাটা অর্জন করতে গিয়ে আমাদেরকে এক্সপেকটেশন মিট আপ করতে গিয়ে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। দেখেন দল আকারে এনসিপি কে বিএনপি জামাত কেউ দাঁড়াইতে দিতে চায় না, এখনো চায় না। বিএনপি কে চায় এনসিপি কে নিয়ে। বিএনপি চায় হচ্ছে যারা জুলাই অভ্যুত্থানের সামনে সারির নেতৃত্ব আছে, তাদের একটা অংশ ভেঙে গিয়ে বিএনপিতে জয়েন করুক। কিন্তু বিএনপি শুরু থেকে যেটা চাইছে, এই এনসিপির নেতৃত্বরা নাগরিক কমিউনিটি আকারে, প্রেসার গ্রুপ আকারে থেকে যেতে, রাজনৈতিক দল আকারে বিএনপি কোনোদিনও এনসিপি কে দাঁড়াইতে দিতে চায় না।